ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান বড় চ্যালেঞ্জ, তবে যে কোনো মূল্যে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, বিএনপি ধ্বংসের অনেক ষড়যন্ত্র হয়েছে, তবে তা কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের এই ঢল। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রতিষ্ঠা বার্ষিকী সহ বিভিন্ন দিবসে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতেও বাধার মুখোমুখি হতে হয়েছে নেতাকর্মীদের। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন আর নেই কোনো বাধা। মুক্ত পরিবেশে শ্রদ্ধা জানাতে এসেছেন দলটির হাজারো নেতাকর্মী। বেলা ১১টায় সময় দেয়া হলেও এর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়া উদ্যানে জড়ো হন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের নানা স্তরের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল জানান, বিএনপি গণমানুষের দল, তাই বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র দলের কোনো ক্ষতি করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। তিনি আরও বলেন, দ্রুত নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ, হুমকির মুখে পড়বে গণতন্ত্র। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ৬ দিনের নানা কর্মসূচি নিয়েছে বিএনপি। নানা প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে এখন অনুকূল পরিবেশে পরিচালিত হচ্ছে বিএনপির রাজনৈতিক কার্যক্রম। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের প্রত্যাশা, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসবে বিএনপি, মানুষ ফিরে পাবে তার অধিকার, দেশে ফিরে আসবে গণতন্ত্র। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জিয়া উদ্যান, ঢাকা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা। দুপুরে চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লবী উদ্যানে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও নেতাকর্মীরা। তিনি বলেন, ১৬ বছর ধরে আপোষহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি। রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। গোপালগঞ্জে মন্ডিল আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এছাড়া ঝালকাঠি, ঝিনাইদহ, বরগুনা, নীলফামারী, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় নানা স্থানে ভিন্ন ভিন্ন আয়োজনে উদযাপন হচ্ছে দিবসটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও বাংলাদেশের শাসন করার জন্য দায়িত্ব দেবে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে দলটি বারবার রক্ষা করেছে। আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিন দল প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠার পর থেকে ৪ বার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। জনগণকে সাথে নিয়ে আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে চায় দল, এমনটি জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেদিন আবার বাংলাদেশ বেতারে শুনতে পেল। ১৯৭৫ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার ৩ বছর পর বিএনপির প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজের গড়া জাগো দলের বিলুপ্তি ঘটিয়ে ৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক কাঠামো। ১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা দলটি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। তিনি এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। সেই জন্য জিয়াউর রহমানকে কিন্তু
এদেশের জনগণ গ্রহণ করেছিল। 1981 সালের 30 মে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে 3 বার সরকার গঠন করে দল। 2007 সালে জরুরি অবস্থার পর কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি। টানা 1.5 দশক আওয়ামী লীগের দমনপীড়নের মুখে রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে দলটি। মিথ্যা মামলায় 2 বছর কারাগারে থেকেছেন খালেদা জিয়া। নির্বাহী আদেশে মুক্তি পেলেও অসুস্থতা ও আইনি মারপ্যাচের কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকেন বিএনপি প্রধান। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত হন বিএনপি নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় পুরো দল। সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা যাই, আমরা অর্থনৈতিক বৃদ্ধিও করতে পারবো এবং জাতীয় অগ্রগতিও করতে পারবো, মেধা জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর সমাজ গঠন করতে পারবো। বিএনপি মহাসচিব জানান, আগামীতে বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। বিএনপিকে সত্যিকার অর্থেই একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি যেমনভাবে অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেইভাবেই সমাদৃত হওয়ার জন্য কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদেরকে আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি, এমনটাই আশা করেন দলের নেতাকর্মীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থী ও বহিরাগতদের সংঘর্ষের জেরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হলেও হল ছাড়েননি বেশিরভাগ শিক্ষার্থী। সকাল 9টার মধ্যে হল ছাড়ার নির্দেশ অমান্য করেই ক্যাম্পাসে অবস্থান করছেন তারা। এদিকে প্রক্টরের পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যের ক্ষমা চাওয়া সহ 6 দফা দাবিতে সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রোববার শিক্ষার্থী ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। তবে প্রশাসনের নির্দেশনা প্রত্যাখ্যান করে সোমবার সকাল 9টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেয়ার মার্কেটে জড়ো হন। হল ছাড়ার নির্দেশ বাতিল, প্রক্টরের পদত্যাগ, হামলাকারীদের বিচার সহ 6 দফা দাবি জানান তারা। তাদের আর কি পূর্ব প্ল্যান ছিল, তারা হয়তো 2টা অপশন আছে। এরকম একটা হলো তারা মানবে না এবং 3টা ডিগ্রি দিবে, এবং আরেকটা প্ল্যান ছিল যে বহিরাগত দ্বারা এবং ক্যাম্পাসে যারা স্যারদের আটকে রাখা এবং করা হয়েছিল তাদেরকে উপর আক্রমণ করে। প্রশাসন আমাদের ছেলেদেরকে বহিরাগতদের মারার থেকে বিরত রাখতে পারলো না, এরপরে আবার আমাদের হল ছাড়তে বললো। এটা তো অনকাইন্ড অফ হাস্যকর একটা প্রসিডিউর, আমরা এটা মানব না। এখন যদি আমরা হল ছেড়ে চলে যাই তাহলে আমরা কিন্তু এই যৌক্তিক বিচারটা আমরা পাবো না, কিন্তু আমাদের এই বিচারটা আসলে পাওয়া উচিত। কারা হচ্ছে এই সন্ত্রাসীরা, কারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। প্রয়োজনে পুরো বিশ্ববিদ্যালয় লকডাউনের হুঁশিয়ারি দেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে স্টুডেন্টদের উপর হামলা চালানো হচ্ছে আমরা সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে। একই কায়দায় আমাদের বাকৃবিতেও এরকম একটা ষড়যন্ত্র চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বহিরাগতরা কিভাবে এসে স্টুডেন্টদের উপর হামলা করে প্রক্টরিয়াল বডি থাকার পরে, তাদের এখানে গাফিলতি আছে অবশ্যই। রোববার বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। এর পরপরই বহিরাগতদের হামলায় সাংবাদিক শিক্ষার্থী সহ 10 জন আহত হন। হামলার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালে মুসা। আবু সালে মুসা, হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের, তারপরও সেটি অমান্য করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছেন এবং সকালে বিক্ষোভও করেছেন। সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত আসার কথা ছিল। সর্বশেষ কি রয়েছে আপনার কাছে? দেখুন, ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতে সিন্ডিকেটের একটি সভা অনলাইনে করে তারা কিন্তু কর্তৃপক্ষ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের বন্ধের এবং 9টার মধ্যে হল ছাড়ার নির্দেশটি কিন্তু প্রদান করে। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু হলে রয়ে যায় এবং কিছু সংখ্যক শিক্ষার্থী হল ত্যাগ করেছে এবং সকাল থেকেই দফায় দফায় তারা কিন্তু বিক্ষোভ মিছিল করে আন্দোলন করে সর্বশেষ তারা কিন্তু 6 দফা দাবি দিয়েছে এবং 6 দফা
দাবিটি কিন্তু তাদের বেলা 2টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 2টার মধ্যে তাদের দাবি মানতে হবে, না হলে কিন্তু তারা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবে। এবং এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু শান্ত রয়েছে। আমরা আসলে শিক্ষার্থীদের এখন বিশ্ববিদ্যালয়ে ওইরকম ভাবে দেখতে পাচ্ছি না, তারা হলে অবস্থান করছে। তারা হয়তো কিছুক্ষণ পর আবার হয়তো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারে। এবং শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে বহিরাগতরা কিন্তু তাদেরকে অতর্কিত হামলা করেছে এবং তাদের সহপাঠীরা আহত হয়েছে, কেউ কেউ হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এবং এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটার বিচার না করে উল্টো কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং হল থেকে নির্দেশ দিয়ে তারা কিন্তু এটিকে অযৌক্তিক বলেছে এবং এই কারণে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। এবং তারা যেটি বলেছেন যে অবিলম্বে তাদের যে 6 দফা দাবি রয়েছে, 6 দফার মধ্যে কিন্তু তারা আগে 4 দফা থেকে 6 দফায় উন্নীত হয়েছে এবং সেই 6 দফার মধ্যে 2টি দফা কিন্তু তারা অন্তর্ভুক্ত করেছেন। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলি সেটার স্বাভাবিক যে সুযোগ সুবিধা সেটি অব্যাহত রাখতে বলা হয়েছে এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি কিন্তু তারা করেছেন। এবং বিকালে হয়তো তারা আবার নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। মুসা, যেমনটি বলা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে বহিরাগতরা এসে হামলা চালিয়েছে, কারা তারা এ বিষয়ে কোনো ধরনের তথ্য কি জানাতে পারছেন কিনা শিক্ষার্থীরা, এবং কার নির্দেশে বহিরাগতরা ক্যাম্পাসের ভেতরে এসে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ালেন সে বিষয়ে কোনো তথ্য কি রয়েছে কিনা? বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আসলে বহিরাগতরা কিন্তু সংখ্যায় খুব কম ছিল, 50-60 জনের মতো ছিল। তারা ভিসির বাসভবনের দিক থেকে এসে কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তাদের উপর হামলে পড়ে। শিক্ষার্থীরা বলেছেন তারা ভিসি সমর্থিত এবং কতিপয় শিক্ষক এটার সাথে জড়িত এবং যারা হামলাকারী ছিলেন তাদেরকে স্থানীয় বলে শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন। এবং তারা কিন্তু বিসির পক্ষ নিয়ে, প্রশাসনের পক্ষ নিয়ে, এমনকি সেখানে কিন্তু কয়েকজন শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তারাও ছিল বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এবং সে কারণে আপনাকে অনেক ধন্যবাদ। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে আজও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে সেনা ও পুলিশ সদস্যরা। মধ্যরাত পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটক হয়নি কেউ। এ ঘটনায় একে অন্যকে দুষছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর নীরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের পরিবেশ। ফাঁকা ক্যাম্পাস, টহলেই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রামের অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙচুরে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি স্থানীয়দের। 50-60 বছর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কোনোদিন এরকম ঘটনা হয় নাই। আজকে হঠাৎ মানে ঘটনা কি জন্য হয়েছে আমরা জানি না। এগুলা আমাদের বাড়ি ঘর ভাঙচুর করছে, এগুলা তো আমাদের প্রাপ্য ছিল না। আমরা তো সাধারণভাবে বসবাস করতেছি। দেখেন একটা কারেন্টের মিটার সব ভেঙেছিল, সবকিছু শেষ করে দিয়েছে। আমি চাই আমার সম্পূর্ণ ক্ষতিপূরণ চাই আমি। এদিকে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দল মত কোনো কিছু বিচার করার আমাদের কোনো কি সুযোগ নেই, কারণ যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে ওপেন শিক্ষার্থীদেরকে কুপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ কোনো চক্রান্ত করে কোনো কিছুতে অংশগ্রহণ করে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে। ঘটনা তদন্তে রোববার রাতে 21 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 144 ধারা চলাকালে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে প্রো-ভিসি সহ অন্তত 200 জন আহত হন। শনিবার এক ছাত্রীকে মারধরের জেরে এ সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি ক্যাম্পাস এলাকার পরিস্থিতি কেমন দেখছেন?
দেখুন, আমরা সকাল থেকে বলে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গতকালকে যতটা উত্তপ্ত ছিল আজকে আসলে ততটাই শান্ত। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে সবখানে এখন খুব শুনশান একটি নীরবতা অবস্থান করছে। আমরা আজকে সকাল 7টায় যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকাশ করি তখন আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের সদস্যরা আসলে সতর্কভাবে পুরো ক্যাম্পাসে টহল দিচ্ছেন। পাশাপাশি গতকালকে যে গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে সেই গ্রামেও তারা আসলে টহল দিচ্ছে। ফলে নতুন করে কোনো রকমের আইনশৃঙ্খলার অবনতি এখনো পর্যন্ত ঘটেনি। আমরা গতকালকে যতটা উত্তপ্ত দেখেছিলাম আজকে আসলে ততটাই শান্ত দেখছি। আমরা এটি নিয়ে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে যে জোবরা গ্রাম সেখানে আমরা দেখেছি আসলে গতকালকে যে সংঘর্ষে সেই সংঘর্ষে অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেউ কেউ অভিযোগ করেছেন যে তাদের যে পোষা গরু সেটিও আসলে নিয়ে গেছে। এক্ষেত্রে আসলে তারা বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি শুরু থেকে কঠোর অবস্থানে থাকতো তাহলে হয়তো এই অরাজক পরিস্থিতি তৈরি হতো না। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন একেবারে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে গ্রামবাসী এসে তাদের উপর চড়া হবে, যে কারণে এই পরিস্থিতি তৈরি হয় এবং এই পর্যন্ত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে 5 জন বেশ গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছে যে এই 5 জনের মধ্যে 2 জনকে ইতিমধ্যে ঢাকায় স্থানান্তরের একটি প্রক্রিয়া চলছে এবং বাকি 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে নিবিড় পরিচর্যা কেন্দ্র সেখানে রাখা হবে। এবং এটি নিয়ে কিছুক্ষণ আগে প্রবিসি আমাদের সাথে কথা বলছেন, তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত দল মত নির্বিশেষে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া তারা শুরু করেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেখানে গ্রামবাসী, শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একটি বৈঠক চলছে। সেই বৈঠক থেকে হয়তো সুন্দর একটি পরিসমাপ্তি ঘটতে পারে বলে সবাই মনে করছে। এ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 10ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিচ্ছেন মোট 6 জন। এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। এ মামলায় এ পর্যন্ত 32 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। সাক্ষীদের মধ্যে জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসক, ঘটনার প্রত্যক্ষদর্শী এবং শহীদদের পরিবারের সদস্যরা রয়েছেন। তারা আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণ, হেলিকপ্টার থেকে গুলি চালানো, মরদেহ পোড়ানো এবং শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশের বিস্তারিত বর্ণনা দেন। ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সাথেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। এরই মধ্যে সব অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। শেখ হাসিনা এবং অন্য 2 জন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলার অ্যাপ্রুভার, তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিনে আমরা 6 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। এর মধ্যে এখন পর্যন্ত 3 জন সাক্ষী জেরা এবং জবানবন্দি গৃহীত হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকেও রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টার অভিযোগে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। দুপুর 12টার দিকে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। ছাত্রদলের অভিযোগ, বিভিন্ন ছাত্র সংগঠন রাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে। রবিবার ছাত্রদল ও শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাকসু নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে। কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার, এটি তাদের মৌলিক অধিকার। সেই অধিকার বঞ্চিত করার ক্ষমতা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এর আগেও আমরা আপনার মাধ্যমে দেখেছি যে আন্দোলনরত অবস্থায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এই মুহূর্তে আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন?
দেখুন, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ তারিখ ছিল গতকাল এবং আজকে মনোনয়নপত্র দাখিলের সময় অর্থাৎ 1 তারিখ 3 তারিখ 1 তারিখ 4 তারিখ এবং 7 সেপ্টেম্বর পর্যন্ত দাখিলের সময় ছিল। এটি তফসিল অনুযায়ী কিন্তু এই নিয়মে হওয়ার কথা ছিল। তবে ছাত্রদল প্রথম থেকে একটি দাবি করে আসছেন, সেটি হচ্ছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই নির্বাচনী যে কার্যক্রম চলছে অর্থাৎ ভোটার করতে হবে, সেটি তাদের যে তালিকা ছবিযুক্ত যে তালিকা রয়েছে সেটিতে সংযুক্ত করতে হবে। এই দাবিটি কিন্তু ছাত্রদল প্রথম থেকে করে আসছে এবং এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে তারা আবারও যে প্রশাসন ভবনের মূল ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং বিক্ষোভ করছেন। এবং তো এখানে ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বলছিলেন যে তারা প্রথম থেকেই তাদের একটি মূল দাবি ছিল যে এখানে যারা প্রথম বর্ষের অর্থাৎ 2024-25 বর্ষের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে অন্তর্ভুক্তিকরণের যে বিষয়টি এটি দাবি করে আসছিলেন। তবে এটি এখন পর্যন্ত মানা হয়নি বলে শিক্ষার্থীরা দাবি করছেন এবং সেই সাথে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, দুই পক্ষ মুখোমুখি অবস্থান করেছিল এবং সেইখানে নির্বাচনে আচরণবিধির প্রসঙ্গটি এসেছে এবং একইভাবে প্রশ্ন উঠেছে যে নির্বাচন কমিশন কতটা শক্ত ভূমিকা পালন করতে পারছে সেই প্রসঙ্গটিও কিন্তু উঠছে। এখানে যারা আন্দোলন করছেন বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু এই প্রশ্নটি তুলছেন এবং নির্বাচন কমিশন কাউকে সুবিধা দেওয়ার জন্য বা তাদের তফসিল অনুযায়ী কাজ করছেন কিনা এই প্রসঙ্গটি আসছে এবং তারা বলছিলেন যে কেন তারা প্রথম বর্ষের শিক্ষার্থীকে নিচ্ছেন না বা তারা চাইলেই নিতে পারেন, এই প্রসঙ্গটিও কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছিলেন। এবং তারা একটি কথা বলছিলেন যে এখানে ড্রপ টেস্ট সহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করার মাঝেই প্রশাসন চাইলে অর্থাৎ নির্বাচন কমিশন চাইলেই এটি অন্তর্ভুক্ত করা সম্ভব। যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব। এখানে শুধুমাত্র প্রশাসনের সদিচ্ছার অভাব বলেই তারা মনে করছেন এবং এই সদিচ্ছার অভাবের কারণেই প্রশাসনকে তারা নানাভাবেই কিন্তু কটাক্ষ করেছেন এবং তারা বলছিলেন যে সুষ্ঠু নির্বাচনের সাথে প্রশাসনের স্বচ্ছতা এবং প্রশাসন স্বচ্ছতা নিয়ে কাজ করবেন এবং তাদের ভূমিকা স্বচ্ছ হবে, এটি কিন্তু দাবি ছাত্রদলের। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। যারা ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। এদিকে ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে সশরীরে ভোট চাইছেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনার মাধ্যমে কিছুক্ষণ আগেও আমরা জানছিলাম যে জমজমাট হয়ে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষার্থীরা আসলে কি ধরনের প্রতিশ্রুতি, শিক্ষার্থীদের জন্য কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? শিক্ষার্থীরা যেটি বলছেন যে ডাকসু নির্বাচনকে নিয়মিত ক্যালেন্ডারের অংশ করতে হবে, তাহলে এই ডাকসু নির্বাচন নিয়ে এখন যে মাতামাতি দেখা যাচ্ছে সেটি বন্ধ হবে। আগামী দিন থেকে যদি নিয়মিতভাবে ডাকসু নির্বাচন হয়, প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে যদি ডাকসু নির্বাচন হয় তাহলে এটি নিয়ে তেমন একটা মাতামাতি থাকবে না। শিক্ষার্থীরা তাদের মতো করে ভোট দিবে। এখন যেহেতু দীর্ঘদিন পর পর ডাকসু হচ্ছে, সবশেষ 2019 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এর আগে 1991 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলে হচ্ছে একটা লম্বা সময় পরে ডাকসু নির্বাচন হচ্ছে, সেটি নিয়ে সারা বাংলাদেশ এবং গণমাধ্যম সহ সব জায়গায় এক ধরনের মাতামাতি থাকে এবং আমরা দেখছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মোটামুটি 2 মাস ধরেই প্রার্থী সহ শিক্ষার্থীরা সবাই ব্যস্ত সময় পার করছে। এই মাতামাতিটি যদি নিয়মিতভাবে ডাকসু নির্বাচন হয় তাহলে বন্ধ হয়ে যাবে। প্রার্থীরা যেটি বলছেন, বেশিরভাগ প্রার্থীও চাচ্ছেন যে ডাকসু নির্বাচন নিয়মিতভাবে হোক। আমি কথা বলেছিলাম ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদের সাথে, তিনি আমাকে যেটি জানিয়েছেন তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং এই সমস্যা সমাধানে তারা কি ভূমিকা রাখতে পারবেন সেই আশ্বাসগুলো তাদেরকে দিচ্ছেন। আমার সাথে কথা হয়েছিল ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর সাথে, তিনিও আমাদেরকে বলেছেন যে তারাও শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনছেন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা জর্জরিত, আবাসিক সংকট রয়েছে, গ্রন্থাগারের সমস্যা রয়েছে, ক্লাসরুম সংকট রয়েছে। এই সংকটগুলোকেই মূল ফোকাস করছেন প্রার্থীরা। আর বেশ কিছু অভিযোগও আসছে, বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী তারা অভিযোগ দিচ্ছেন যে ছাত্র সংগঠনগুলোর যে প্যানেল রয়েছে সেই প্যানেলগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন তারা বেশি স্পেস পাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে ভোটের যে পরিবেশ সেটি সুষ্ঠু রয়েছে এবং এই সুষ্ঠু ধারা একদম 9 তারিখ পর্যন্ত বজায় রাখার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার তা সবই নেওয়া হচ্ছে এবং আচরণবিধি লঙ্ঘনের
অভিযোগ কারো বিরুদ্ধে পাওয়া গেলে সেটি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগের সংখ্যা খুবই কম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এবং নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন। যদি লিখিত অভিযোগ পাওয়া যায় আচরণ বিধি লঙ্ঘনের তাহলে সেগুলো তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। রবিবার সকাল থেকে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন অনুষদে, কথা বলছেন ভোটারদের সাথে, দিচ্ছেন নানা আশ্বাস। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। জোরে সোরে নির্বাচনী প্রচারণা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর। কেউ ভোটারদের সাথে দেখা করতে ছুটছেন অনুষদে, কেউ আবার প্রচারণা চালাচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে। নির্বাচনে জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। স্টুডেন্টদের ধারে ধারে গিয়ে আমাদের ইশতেহারগুলো তুলে ধরেছি, আমাদের এই সুন্দর ক্যাম্পাসকে নিয়ে আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলো তাদের কাছে তুলে ধরেছি। তারা আমাদের স্বপ্নগুলোকে, আমাদের ইশতেহারগুলোকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। দাবি দেওয়াগুলোকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করব এবং এই কাজ করার ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টেকে যার যেটুকু প্রাপ্য আমরা সেটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো সাড়া পাচ্ছি। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও খুবই উচ্ছ্বসিত। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, সেই জায়গা থেকে তারাও তাদের মধ্যে একটা উৎসব কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে প্রচারে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আমরা মনে করি যে আমরা যদি শেষ পর্যন্ত ভালোভাবে কাজ করি এবং স্টুডেন্টরা যে সাড়া পাচ্ছি, তাতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল বা ছাদি বৈশাখী প্যানেল জয়লাভ করবে। প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারের আহ্বান জানায় নির্বাচন কমিশন। নির্বাচন মানেই যে সংঘর্ষ নয়, নির্বাচন মানে যে সম্প্রীতি, এই উদাহরণটা জাকসু তুলে ধরবে। তবে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তবে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এর ফলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জ করলে গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অনেকে আহত হন। গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার পুরোপুরি সুস্থ হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভিসা জালিয়াতিতে জড়িত থাকলে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র সরকার। যারা ভিসা জালিয়াতির সাথে জড়িত তাদেরকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। দূতাবাস আরও জানিয়েছে, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে। খাগড়াছড়িতে অপহরণের মাত্র 7 ঘন্টার মধ্যেই এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে 2 অপহরণকারীকে। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে চেঙ্গি স্কয়ার থেকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল রাফিকে অপহরণ করা হয়। বিষয়টি জানার পর অভিযানে নামে সেনাবাহিনী। এরপর মোল্লাপাড়া ব্রিজের কাছের এলাকা থেকে অপহৃত রাফিকে উদ্ধার করা হয়। আটক করা হয় অপহরণকারী বাদশা মিয়াকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পানছড়ি বাজার থেকে আরেক অপহরণকারী কামরুল ইসলামকে আটক করা হয়। এরপর রবিবার রাতেই তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 10,496 জন। এ সময়ে মৃত্যু হয়েছে 39 জনের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনে ডেঙ্গু ঝুঁকি আরও বাড়বে, আর তা মোকাবেলায় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। সেপ্টেম্বরের শুরুতে বাড়তে পারে ডেঙ্গু আক্রান্তের হার, এমন সতর্কতা আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা।
সেই প্রতিফলনই যেন আগস্টের শেষ দিনে। চলতি বছর একদিনে রেকর্ড শনাক্ত হয়েছে 568 জন, আর মৃত্যু হয়েছে 4 জনের। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে আরও জোরালো ভূমিকা নিতে হবে সরকারকে, না হলে মারাত্মক হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গুটাকে সেভাবে একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি বিবেচনা করে একটা সমন্বিত কেন্দ্র থেকে একসাথে কাজ করতে হবে, যেটা সমন্বয় করবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রশাসনিকভাবে মন্ত্রী পরিষদ বিভাগ। মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থা এবং মশক নিয়ন্ত্রণের জন্য যে স্বেচ্ছাসেবকদেরকে সহ জনগণকে সম্পৃক্ত করে কাজ করা, সেগুলো করার সুবিধা হবে, অর্থ বরাদ্দ করা সহজ হবে এবং সারা দেশে একটা গুরুত্ব দিয়ে সবাই কাজ করে এটা একটা আন্দোলন হিসেবে সবাই দেখবে। আগামী 3 মাসের কর্মপরিকল্পনা সাজিয়েছে সিটি কর্পোরেশন। জনসচেতনতার পাশাপাশি রাখা হয়েছে জেল জরিমানার বিধান। আমরা একটি ল্যাব করছি আলাদাভাবে, যেন ভবিষ্যতে শুধু ডেঙ্গু না, জিকার প্রভাব সামনে বাড়ছে, চিকুনগুনিয়া, এগুলো নিয়ে কোনো গবেষণা নাই, তথ্য নাই। তো সুতরাং এটার একদম সিটি কর্পোরেশন যেন ইন্ডিপেন্ডেন্টলি নিজের ল্যাবে এগুলো অ্যাসেসমেন্ট করতে পারে, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে। আমরা ওই লেভেল পর্যন্ত চিন্তা করছি। 31 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 31,476 জন, আর মৃত্যু হয়েছে 122 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মাসের শেষে পুঁজিবাজারে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ বা পণ্য বেচা কেনার স্থান, আর ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আশা করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এতে ইলেকট্রনিক পদ্ধতিতে বেচা কেনা হবে স্বর্ণ, তামা, জ্বালানি সহ নিত্যপণ্য। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, এটি চালু হলে অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা বিক্রেতা বিভিন্ন পণ্যের মান সনদ যাচাই করে পণ্য কেনাবেচা করবেন। দেশীয় ধারার প্রচলিত কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্মের বাইরে প্রতিষ্ঠিত হচ্ছে এ বাজার। এতে পণ্য কেনাবেচা হবে ইলেকট্রনিক্স পদ্ধতিতে। 60 থেকে 80টি অনুমোদিত ব্রোকারের মাধ্যমে পণ্য বিপণনের এই প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। শুরুতে এখানে থাকবে স্বর্ণ, রূপা ও অপরিশোধিত পাম অয়েল। পরে চাল, গম, কৃষিপণ্য এবং জ্বালানি সহ পশু সম্পদ অন্তর্ভুক্ত হবে এই এক্সচেঞ্জে, যা শেয়ার বাজারের বাইরে নতুন বিনিয়োগের ক্ষেত্র। গোল্ড, সিলভার এবং ক্রুড পাম অয়েল, আমরা এখন পর্যন্ত আমাদের যে প্ল্যানিং, আমরা কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ এই 3টি প্রোডাক্ট দিয়ে শুরু করতে চাই। সেপ্টেম্বরের শেষ নাগাদ প্ল্যান রেখেছি। আমরা আশা করছি এই সময়ের মধ্যে আমাদের যে টেকনোলজিক্যাল কাঠামো তৈরি হয়েছে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালুর জন্য, সেটা আমরা করতে পারবো। সিএসই জানায়, এখন ব্রোকার লাইসেন্স ও পণ্যের অনুমোদন এবং কন্ট্রাক্ট ডিজাইন হলেই শুরু হবে আনুষ্ঠানিকতা। মার্কেটের প্রফেশনাল তৈরি করা, মার্কেটে বিনিয়োগকারী তৈরি করা এবং এই যে নতুন সেগমেন্ট, নতুন প্রোডাক্ট, এগুলি সম্পর্কে বিনিয়োগকারীদেরকে জানানো, এই কাজগুলো চলমান আছে। তো আমরা আশা করছি এবছরের শেষ নাগাদ আমরা লাইভ অপারেশনে যেতে পারবো। এ বিষয়ে বিধিমালা অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সিএসই বাকি কাজ শেষ করলে আর কোনো বাধা থাকবে না বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। কমোডিটি এক্সচেঞ্জই কিন্তু এটা দেখবে রেগুলেশন অনুযায়ী, এবং কমিশন ওই রেগুলেশন এবং আমাদের যে রুলস, এটা সমন্বয়ে এই বিষয়টা নির্ধারণ করবে। 2023 সালে 1/4 শেয়ার কেনার মধ্য দিয়ে সিএসির কৌশলগত মালিকানায় রয়েছে বসুন্ধরা গ্রুপ। আর সিএসির কমোডিটি এক্সচেঞ্জ তৈরির জন্য পরামর্শক হিসেবে কাজ করছে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্স। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে চলছে বিসিবির জরুরি সভা। এই সভার মূল এজেন্ডা অক্টোবরের বিসিবি নির্বাচন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও অপারেশনস চেয়ারম্যান আছেন সিলেটে। তাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন অন্য পরিচালকরা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, কি কি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজকের এই বৈঠকে? এবং আরেকটি বিষয় জানাবেন যে সশরীরের বদলে ইদানিং অনলাইনেই বেশি হচ্ছে বিসিবির সভা, এর কি কোনো বিশেষ কারণ আছে কিনা? আপনি ঠিক বলেছেন যে এখানে সরাসরি সবাই আসেননি, মাত্র 4 জন ডিরেক্টর রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ফাহিম সিনহা রয়েছেন, নাজমুল আবেদিন ফাহিম রয়েছেন, এবং আমরা সবাই জানি যে বিসিবির সভাপতি তো এখানে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া বাকি সবাই অনলাইনে যুক্ত হয়েছেন। এবং আপনি বলছিলেন যে সিদ্ধান্ত কি আসতে পারে, সেটা নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি সিদ্ধান্ত কি আসতে পারে। তবে আলোচনা হবে বেশ কয়েকটা বিষয়, যেখানে সবার আগে আলোচনা হবে বিপিএল নিয়ে।
যে বিপিএল এর যেখানে হচ্ছে ম্যানেজমেন্ট কোম্পানি বা কারা দায়িত্বটা নিচ্ছে বা কারা আয়োজন করবে, দেখতে পাচ্ছেন যে হোটেলটাই পাশে দাঁড়িয়ে আছি, এখানে মিটিংটা হচ্ছে। যদিও আমরা অনেক আগে এসেছি এবং চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে জানতে, কিন্তু আমরা আসলে সবার সাথে কথা বলতে পারিনি। কারণ হচ্ছে ডিরেক্টররা এসেছেন আগে, আসার পরে কিন্তু তারা মিটিংয়ে ঢুকে গেছেন বা এই হোটেলেই ছিলেন। তো সেই দিক থেকে বলবো যে মিটিংটা চলছে, আগামী 1 ঘন্টার মধ্যে চলবে বা 1.5 ঘন্টা চলবে, আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হবে না, সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন। তবে আমরা যেটা জানতে পেরেছি বিপিএল নিয়ে আলোচনা বেশি হবে। ডিসেম্বর বিপিএল করতে চাইলে দলগুলো ঠিক করতে হবে, সাথে হচ্ছে ম্যানেজমেন্ট কোম্পানি খুব দ্রুতই সিলেক্ট করে ফেলতে হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়াও আমরা জানতে পেরেছি নির্বাচন নিয়ে একটা আলোচনা হবে, তবে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসবে না, কারণ সব ডিরেক্টর সরাসরি দেখা করে কথা বলে টাইম নিয়ে তারপরেই কিন্তু তারা সিদ্ধান্তটা নেবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফিক্সিং ইস্যুতেও বেশ কিছুক্ষণ কথা হতে পারে। আমরা অবশ্যই আপডেট জানাবো, যখন ব্রিফ না করলেও যে আপডেটটা আমাদের জানাবে তখন আমি আরও বেশি আপডেট জানিয়ে দিব। নিশ্চয়ই। মাজারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।